আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আমরা নিজেদের ইচ্ছামতো একটা সার্কিটকে তৈরি করতে পারি। অর্থাৎ আমরা আমাদের প্রয়োজনে কিভাবে একটা নিজেদের মতো করে সার্কিট ডিজাইন করতে পারি। রাস্তার ধারে আমরা যেসব অটোমেটিক ল্যাম্পপোস্টগুলো দেখি, যেগুলো দিনের বেলায় নিজে থেকেই বন্ধ হয়ে যায়, আবার রাতের বেলা নিজে থেকেই চালু হয়, এই ধরনের একটা সার্কিটকে যখন আপনি নিজের ইচ্ছামতো ডিজাইন করতে পারবেন, তখন আপনি যে কোনো সেন্সর, মাইক্রোকন্ট্রোলার বা আইসি এর আউটপুটকে আপনার ইচ্ছামতো কাজে লাগাতে পারবেন। তো আজকে এই ধরনের একটা অটোমেটিক সার্কিটকে পুরো বিস্তারিতভাবে অ্যানিমেশনের মাধ্যমে আলোচনা করব। সার্কিটটা কিভাবে কাজ করে, সার্কিটের মধ্যে কোন কম্পোনেন্ট কেন ব্যবহার করা হয়েছে, এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি দেখার পর ইনশাআল্লাহ আপনি নিজে নিজেই এই ধরনের একটা সার্কিটকে ডিজাইন করতে পারবেন। যারা ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। যে কোনো ইলেকট্রনিক্স সার্কিটকে ডিজাইন করার জন্য প্রথমে আপনাকে ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে। কম্পোনেন্টগুলো সম্পর্কে যদি ভালোভাবে ধারণা না থাকে, তাহলে সার্কিট ডায়াগ্রাম দেখেও আমরা বুঝতে পারি না যে কোন কম্পোনেন্ট আসলে কেন ব্যবহার করা হয়েছে। আর সেজন্য আমরা নিজেদের প্রয়োজনে নিজেদের ইচ্ছামতো সাধারণ সার্কিটগুলো ডিজাইন করতে পারি না। তো প্রথমত আমাদেরকে ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে বুঝতে হবে যে সার্কিটটা আসলে কেন প্রয়োজন, অর্থাৎ আমাদের সমস্যা কোথায় বা আমাদের প্রয়োজনটা কি। যখনই আমরা আমাদের প্রয়োজন বা সমস্যাটা বুঝতে পারবো, তখন কাজটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আমরা ধরে নিলাম আমাদের বাসার সামনে এমন একটা লাইট প্রয়োজন যেটা দিনের বেলায় বন্ধ থাকবে এবং রাতের বেলায় অটোমেটিক জ্বলে উঠবে। অর্থাৎ এখানে সুইচটা ম্যানুয়ালি অন অফ করা লাগবে না, লাইট নিজে থেকেই অটোমেটিকভাবে কাজ করবে। তো এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের সার্কিটটা আলোর সাপেক্ষে কাজ করবে। তাহলে প্রথমেই আমাদের এমন কিছু একটা খুঁজে বের করতে হবে যেটা আলো সেন্স করতে পারে। ইলেকট্রনিক্স কম্পোনেন্ট সম্পর্কে যদি ধারণা থেকে থাকে, তাহলে এই সময় প্রথমেই আপনার মাথায় আসবে এলডিআর এর কথা। তো আমরা নিলাম একটা এলডিআর, কিন্তু এলডিআর এর আউটপুট পাওয়ার তো অনেক কম। এই কম পাওয়ার দিয়ে একটা এলইডি ছাড়া তেমন কিছুই চালানো যাবে না। কিন্তু আমরা এলডিআর ব্যবহার করে আলোর ওপর নির্ভর করে এমন একটা আউটপুট তো পেলাম। তো এবার আমাদের চিন্তা করতে হবে যে এই লো আউটপুটটাকে কিভাবে আমরা অ্যাম্প্লিফাই করতে পারি, বা এই লো সিগন্যালের সাপেক্ষে কিভাবে আমরা সুইচিং করতে পারি। এখন আপনার মাথায় হয়তো রিলে বা ট্রানজিস্টরের কথা আসবে। রিলেকে অপারেট করতে যতটুকু পাওয়ারের প্রয়োজন, সেই পরিমাণ পর্যাপ্ত পাওয়ার এলডিআর আউটপুট করতে পারে না। কিন্তু ট্রানজিস্টর এলডিআর এর এই অল্প আউটপুট পাওয়ারকে ব্যবহার করে সুইচিং বা অ্যাম্প্লিফিকেশন করতে পারবে। তো তাহলে আমরা একটা এনপিএন ট্রানজিস্টর সিলেক্ট করব, কারণ এনপিএন ট্রানজিস্টরের বেজে পজিটিভ ভোল্টেজ দিলে এর আউটপুট অন হয় এবং নেগেটিভ ভোল্টেজ দিলে বা কোনো ভোল্টেজ না দিলে আউটপুট অফ হয়ে যায়। তো তাহলে বেজের এই সুইচের জায়গায় আমরা এখানে একটা এলডিআর ব্যবহার করতে পারি। এলডিআর বসানোর পর আমরা দেখলাম দিনের বেলায় লাইটটা জ্বলছে এবং রাতের বেলায় লাইটটা অফ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যেটা চাচ্ছিলাম এখানে তার বিপরীতটা হচ্ছে। তো এখন কি তাহলে আমরা একটা নট গেট ব্যবহার করব? না, নট গেট ব্যবহার করার প্রয়োজন নেই। কারণ রিলের ভিডিওতে আমরা দেখেছিলাম রিলে এই কাজটা খুব সহজেই করতে পারে। আর যেহেতু ট্রানজিস্টরের আউটপুট পাওয়ার এলডিআর এর আউটপুট পাওয়ারের চেয়ে অনেক বেশি, তাই আমরা সহজেই এখানে এই লোডের জায়গায় একটা রিলে বসাতে পারি। আমাদের যেহেতু রাতে লাইটটা চালু করার প্রয়োজন, অর্থাৎ এলডিআর যখন আউটপুট দিবে না তখন লাইটটা চালু করার প্রয়োজন, তাই আমরা আমাদের লোডটাকে রিলে এর কমন এবং নর্মালি ক্লোজ টার্মিনালের সাথে কানেক্ট করব। কারণ রাতে এলডিআর আউটপুট দিবে না, যার ফলে ট্রানজিস্টরও আউটপুট দিবে না। আর ট্রানজিস্টর আউটপুট না দিলে রিলেও সুইচিং করবে না, অর্থাৎ রাতে লাইটটা জ্বলবে। আর দিনে এলডিআর এবং ট্রানজিস্টর আউটপুট দিবে, যার ফলে রিলে সুইচিং করবে। আর রিলে সুইচিং করলে আউটপুট লোডটা অফ হয়ে যাবে। তো এখন আমরা আমাদের সার্কিটের মূল স্ট্রাকচারটা তৈরি করে ফেললাম, কিন্তু এখনো অনেক কাজ বাকি। বেজের সাথে যেহেতু পজিটিভ লাইনটা এলডিআর এর মাধ্যমে সবসময় কানেক্ট করা থাকছে, সেজন্য অনেক সময় লিকেজ কারেন্ট প্রবাহের জন্য ট্রানজিস্টর অনাকাঙ্ক্ষিতভাবে সুইচিং করতে পারে। আবার অনেক সময় দিনের আলোতেও আউটপুটে থাকা লাইটটা জ্বলে থাকতে পারে। অর্থাৎ লিকেজ কারেন্টটাকে বন্ধ করে ট্রানজিস্টরের ফল্ট সুইচিং বন্ধ করতে হবে। তাহলে এখন আমরা বেজ এবং ব্যাটারির নেগেটিভ সাপ্লাইয়ের সাথে একটা রেজিস্টার কানেক্ট করে দিব। অর্থাৎ এলডিআর ও এই রেজিস্টারটাকে মিলে আমরা একটা ভোল্টেজ ডিভাইডার তৈরি করব। এই রেজিস্টারটার মান দুইভাবে বের করতে পারেন। প্রথমত একটা ভ্যারিয়েবল রেজিস্টার লাগিয়ে দেখতে পারেন যে কত ওহমে সেট করলে আপনার সার্কিটটা ঠিকঠাকভাবে কাজ করবে। আমার সার্কিটের ক্ষেত্রে 20 কিলো ওহমে ঠিকঠাকভাবে কাজ করেছে।
আর এছাড়া আপনারা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করেও এই রেজিস্টরের মান বের করতে পারেন। তো ভোল্টেজ ডিভাইডার লাগানোর পর আমরা একটা নতুন সমস্যার সম্মুখীন হব। সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার লাগানোর কারণে বেস কারেন্ট অনেক কমে যাবে। আর বিজেটি ট্রানজিস্টরের বেস কারেন্ট কমে গেলে কালেক্টর টু ইমিটারের কারেন্ট প্রবাহ কমে যায়। আমরা এখানে একটা 6 ভোল্টের রিলে ব্যবহার করেছি। এই রিলেকে প্রপার সুইচিং করানোর জন্য আমাদের মিনিমাম 5 ভোল্ট দিতে হবে। বেস কারেন্ট লিমিট হওয়ার কারণে ট্রানজিস্টরের মধ্যে দিয়ে বেশি কারেন্ট প্রবাহিত হতে পারবে না, যার ফলে এখানে ভোল্টেজও কমে যাবে। মনে করেন এখানে সর্বোচ্চ 3 বা 4 ভোল্ট পাচ্ছি। এই পরিমাণ ভোল্টেজে যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে তা রিলের পয়েন্টারটিকে পুরোপুরি নিজের দিকে টানতে পারবে না, যার ফলে এই পয়েন্টে একটা লুজ কানেকশন তৈরি হবে এবং রিলের মধ্যে কর্কশ শব্দ হতে পারে। আর লুজ কানেকশনের ফলে আউটপুটে থাকা লোডটি বারবার ব্লিঙ্কিং করতে পারে। আর এখানে যদি কোনো বড় লোড কানেক্ট করা থাকে তাহলে একটা দুর্ঘটনাও ঘটতে পারে। তাই অবশ্যই রিলেকে প্রপার সুইচিং করাতে হবে। তাহলে এই ধাপে আমরা আমাদের সমস্যাটা বুঝতে পারলাম যে রিলে প্রপার ভোল্টেজ পাচ্ছে না। এবার একটা বিষয় চিন্তা করে দেখেন যে আমরা এখানে 5 ভোল্ট না পেলেও 3 ভোল্ট তো পাচ্ছি। আর এই 3 ভোল্টকে অন্য কোনো ট্রানজিস্টরের বেজে দিলে সেই ট্রানজিস্টর খুব সহজেই রিলেকে প্রপার সুইচিং করাতে পারবে। তাহলে এবার আমরা Q1 ট্রানজিস্টর থেকে রিলেটাকে খুলে Q2 ট্রানজিস্টরের সাথে লাগিয়ে দিব। আর Q1 ট্রানজিস্টরের ইমিটার বা আউটপুট টার্মিনালটাকে Q2 এর বেজের সাথে লাগিয়ে দিব, যেন Q2 এর বেজে 3 ভোল্ট যায়। এবার আমরা যখন সুইচ অন করব তখন সার্কিট কাজ করা শুরু করবে। কিন্তু Q2 ট্রানজিস্টরের বেজে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে ট্রানজিস্টরটা কিছু সময় পর নষ্ট হয়ে যেতে পারে। তাহলে কি আমরা এখানে সরাসরি নেগেটিভ সাপ্লাই দিব? না, সরাসরি নেগেটিভ সাপ্লাই দিলে Q1 ট্রানজিস্টরের ভেতর দিয়ে প্রচুর পরিমাণ কারেন্ট প্রবাহিত হওয়া শুরু করবে, কারণ এখানে তো কারেন্ট কোনো রকমের বাধা পাচ্ছে না, যার ফলে Q1 ট্রানজিস্টরটা নষ্ট হয়ে যাবে এবং Q2 এর বেজে নেগেটিভ সাপ্লাই থাকার কারণে এটাও সবসময় অফ হয়ে থাকবে। তাহলে এইখানে আমাদের কারেন্টটাকে লিমিট করতে হবে। কারেন্ট লিমিট করার জন্য এখানে একটা 1K রেজিস্টর লাগিয়ে দিব। এখন যদি পাওয়ার সাপ্লাই দেওয়া যায় তাহলে কারেন্ট Q1 এর ভেতর দিয়ে এসে ব্যাটারি এর নেগেটিভে যেতে চাইবে, কিন্তু রেজিস্টর থাকার কারণে নেগেটিভে না গিয়ে Q2 এর বেজে চলে যাবে। সেই ক্ষেত্রে Q2 ট্রানজিস্টর আবার নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এখানে কারেন্টটাকে লিমিট করার জন্য অল্প মানের একটা রেজিস্টর লাগাতে হবে। এবার সার্কিটটাতে মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। আপনারা যদি সার্কিটটার সেন্সিটিভিটি বাড়াতে বা কমাতে চান তাহলে এইখানে একটা ভেরিয়েবল রেজিস্টর ব্যবহার করতে পারেন। এই রেজিস্টরের মান কম বেশি করলে আপনার সার্কিটের সেন্সিটিভিটি কম বেশি হবে। সেন্সিটিভিটি বাড়লে অল্প আলোতেই সার্কিটটা কাজ করবে, আর সেন্সিটিভিটি কমে গেলে বেশি আলোতে সার্কিটটা কাজ করবে, অল্প আলোতে কাজ করবে না। এটা আপনি আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আচ্ছা, এবার আসি সার্কিটটার পাওয়ার সাপ্লাইয়ের বিষয়ে। আমি এখানে পাওয়ার সাপ্লাই হিসাবে একটা মোবাইলের চার্জার ব্যবহার করেছিলাম এবং রিলের আউটপুটে একটা এসি 60 ওয়াটের লাইট ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে এখানে চার্জারের বদলে ব্যাটারি বা অন্য যে কোনো পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারেন। আবার ব্যাটারিকে চার্জ করার জন্য আপনি চাইলে একটা সোলার প্যানেলও ব্যবহার করতে পারেন। যখন দিনের আলো থাকবে তখন সোলার প্যানেল থেকে বিদ্যুৎ ব্যাটারিতে গিয়ে ব্যাটারিকে চার্জ করবে, কিন্তু যখন রাত হয়ে যাবে তখন ব্যাটারির থেকে বিদ্যুৎ সোলার প্যানেলের দিকে যাওয়া শুরু করবে, কারণ আমরা জানি বিদ্যুৎ সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে প্রবাহিত হয়। তো এই ক্ষেত্রে সোলার প্যানেল এবং এর সাথে থাকা সার্কিটগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই এখানে আমাদের প্রয়োজন বিদ্যুৎকে একমুখী করা, আর বিদ্যুৎকে একমুখী করার কাজ করে ডায়োড। তাহলে আমরা এখানে একটা ডায়োড ব্যবহার করব। এটা জাস্ট একটা সাধারণ ধারণা দিলাম, আপনারা চাইলে এখানে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারেন। এই সার্কিটটার স্থায়িত্ব বাড়ানোর জন্য রিলে কয়েলের প্যারালালে পাওয়ার সাপ্লাইয়ের রিভার্সে একটা ফ্লাইব্যাক ডায়োড কানেক্ট করতে হবে, যেন ইন্ডাক্টরের ভোল্টেজ স্পাইক থেকে সার্কিটকে প্রোটেকশন দেওয়া যায়। ইন্ডাক্টরের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। আর আপনারা চাইলে এই একটা ব্যাটারি থেকেই সার্কিট এবং আউটপুট লোডকে উভয়কেই চালাতে পারবেন। এইটা হচ্ছে ফাইনাল ডায়াগ্রাম, এটা দেখে আপনারা কাজ করতে পারবেন। এবার আমরা দেখব এই সার্কিটটা ফিজিক্যালি কিভাবে কাজ করে। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সার্কিট, যেখানে এলডিআরটি একটু দূরে বসিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। যখন আমি এলডিআরটিকে অন্ধকার করে দিচ্ছি তখন আউটপুট লাইটটা জ্বলে উঠছে, আবার যখন হাত সরিয়ে নিচ্ছি তখন এলডিআরের উপর আলো পড়ার সাথে সাথে আউটপুট লোডটা অফ হয়ে যাচ্ছে। আবার এখানে আমার রুমের জানালা দরজা বন্ধ থাকার ফলে রুমের মধ্যে অন্ধকার পরিবেশে লাইটটা জ্বলছে, জানালা খোলার সাথে সাথে লাইট অফ হয়ে যাচ্ছে। এই সার্কিটটা ব্যবহার করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যেন
লাইটের আলো ফিরে এসে এলডিআর এর উপর না পড়ে। যদি পড়ে তাহলে এই ধরনের ঘটনা ঘটবে। তাই এলডিআর এবং লাইটটিকে এমনভাবে সেট আপ করবেন যেন লাইটের আলো এলডিআর এর উপর এসে না পড়ে। ভিডিওটি শেষ করার আগে কিছু কথা বলতে চাই। এখানে দেখানো পদ্ধতিগুলো কোনো বই পুস্তকে হয়তো এভাবে পাবেন না, কারণ এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নিজে যেভাবে কাজ করি জাস্ট সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। মানুষ মাত্রই ভুল এবং মানুষের সীমাবদ্ধতা থাকবে, এটাই স্বাভাবিক। তাই আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলটা আমাকে ধরিয়ে দিবেন, যেন পরবর্তীতে আমি এই ভুলটা শুধরে নিতে পারি। আর বিদ্যুৎ নিয়ে যখনই কাজ করবেন তখন অবশ্যই পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করবেন, কারণ এতে জীবনের ঝুঁকি থাকে। আমার এই চ্যানেলে এই ধরনের আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখার অনুরোধ রইল এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।